সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। লেবানন বর্তমানে তার ইতিহাসের একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এমন একটি সময়ে যেখানে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের টানা হামলা ও ধ্বংসযজ্ঞ চলছে। হিজবুল্লাহর একের পর এক নেতা নিহত হচ্ছেন, হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হচ্ছে। আবার একই সময়ে প্রতিবেশী গাজায় ইসরায়েল স্মরণকালের সবচেয়ে নারকীয় গণহত্যা পরিচালনা করছে। লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালায় মূলত দেশটির শিয়া অধ্যুষিত জনগোষ্ঠী। চলমান সহিংস পরিস্থিতিতে এই শিয়া জনগোষ্ঠীর মাঝেও নতুন করে মেরুকরণের সুযোগ তৈরি হয়েছে। লেবানন গাজাসহ পুরো এলাকায় দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাত এবং প্রতিরোধ নেতাদের পরিকল্পিত হত্যা অভিযান নতুন একটি ভূ রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে, যা গাজা এবং লেবাননের পরিস্থিতিকে আরও জটিল করেছে এবং আঞ্চলিক শান্তির সম্ভাবনা হ্রাস করেছে। লেবাননের সংঘাতের মাত্রা যেভাবে দিন দিন বাড়ছে, সেখানে আগামী দিনগুলো কিভাবে যাবে তা মূলত ইসরায়েলের আক্রমণের রকমফের। লেবাননের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইসরায়েলি প্রয়াস, লেবাননের রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত এবং আঞ্চলিক ও ইসরায়েলের বিষয়ে আন্তর্জাতিক নানা মহলের অবস্থানের উপর নির্ভর করে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। এই প্রেক্ষাপটে উত্তেজনা কমিয়ে নিয়ে আসার জন্য সম্ভাব্য একটি দৃশ্যপট হতে পারে হিজবুল্লাহ এবং আমল আন্দোলনের পুনরায় একত্রিত হওয়া, বা অন্তত একটি একক ফ্রন্ট গঠন করা, যা সংলাপের সুযোগ তৈরি করার ক্ষেত্রে সহায়ক হতে পারে। আমল আন্দোলন মূলত লেবাননের প্রথম সারির একটি শিয়া রাজনৈতিক সংগঠন, যা 70-এর দশকের শুরুতে মুসা আল সদরের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়। আমল আন্দোলনের মূল লক্ষ্য ছিল লেবাননের শিয়া জনগণের অধিকার রক্ষা করা এবং একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ পরিচালনা করা। মুসা আল সদরের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে মুস্তফা চামরান এবং 1979 সালে এসে নবিহ বেরির নেতৃত্বে পরিচালিত হয়। এই সময়টাই গালিলি অপারেশন এবং বৈরুতে ইসরায়েলের আক্রমণের প্রেক্ষিতে আমল আন্দোলন ও অন্যান্য লেবানিজ গোষ্ঠীর সাথে মিলিত হয়ে ন্যাশনাল সালভেশন কমিটির অধীনে ইসরায়েলের সঙ্গে আলোচনা করেছিল। 1990 সাল থেকে আমল আন্দোলন লেবাননের মূলধারার রাজনৈতিক কাঠামোর অংশ হয়ে যায় এবং একাধিক সংসদীয় আসন এবং সংসদের স্পিকারের পদ দখল করে। মুসা আল সদর যে দৃষ্টিভঙ্গি থেকে আমল তৈরি করেছেন, রাজনৈতিক এই অর্জনগুলো ছিল মূলত মুসা আল সদরের প্রতিষ্ঠাকালীন দৃষ্টিভঙ্গির একদমই বিপরীত। আমলের উৎপত্তি ও বিকাশ সামরিক প্রশিক্ষণ এবং ফিলিস্তিনি সংগঠনগুলির সাথে সহযোগিতার মাধ্যমে গঠিত হয়, যা লেবাননের রাজনৈতিক ভারসাম্যেও স্থায়ী প্রভাব ফেলেছিল। আমলের প্রাথমিক সদস্যরা মূলত জবর আমেল ইন্ডাস্ট্রিয়াল স্কুলের ছাত্র ছিলেন। এরা সবাই কঠোর সামরিক প্রশিক্ষণ অর্জন করেছিলেন। 1970-এর দশকের শুরুর দিকে লেবাননের রাজনৈতিক অস্থিরতার মুখে শিয়া জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পায়। লেবাননে সে সময়গুলোতে পানির স্রোতের মতো ফিলিস্তিনি শরণার্থীরা চলে আসায় পরিস্থিতি জটিল হয়ে যায়। ইসরায়েলের 1978 সালের লিতানি অপারেশনের পরে শিয়া জনগণের বড় একটি অংশ আমল আন্দোলনে যোগ দেয়, কারণ পিএলও তাদেরকে ইসরায়েলি হামলার হাত থেকে রক্ষা করতে পারেনি। 1975 সালে লেবাননের গৃহযুদ্ধের সূচনা হলে শিয়া সম্প্রদায় অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের তুলনায় আরও বেশি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায়। এরই ফলশ্রুতিতে শিয়া নেতারা স্বাধীন সামরিক সংগঠন গঠন করতে উৎসাহিত হয়েছিল। লেবাননের গৃহযুদ্ধ শিয়া সুন্নি বিভাজনকে আরও গভীর করে তোলে। 1990 সালের তাইফ চুক্তির মাধ্যমে এই সমস্যার কিছুটা সমাধান হয়। এই চুক্তি লেবাননে রাজনৈতিক ক্ষমতাকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভারসাম্য তৈরি করে এবং সামাজিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে সাহায্য করে। এভাবে রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে আমল আন্দোলন সরকারি প্রক্রিয়ার সাথে মিশে যায়, যা আমলকে রাজনৈতিক বৈধতা পেতে এবং লেবাননের সমাজে প্রভাব বিস্তার করার সুযোগ তৈরি করে দেয়। 1978 সালে মুসা সাদর নিখোঁজ হয়ে যাওয়ার পর আমলের অভ্যন্তরীণ ঐক্যকে বাধাগ্রস্ত করে এবং সংগঠনের কাঠামো ব্যাপকভাবে পরিবর্তিত হয়। এরপর 1979 সালে ইরানি বিপ্লব এবং 1982 সালে ইসরায়েলের আক্রমণ লেবাননের রাজনৈতিক দৃশ্যপটকে আমূল বদলে দেয়, যার ফলশ্রুতিতে আমলের ভেতর বড় ফাটল দেখা দেয়। বিশেষত ইরানি বিপ্লব আমলের ধর্মীয় এবং সেকুলার অংশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয় এবং 1982 সালের ইসরায়েলি আক্রমণ এই বিভাজনকে আরও তীব্র করে তোলে। এই প্রেক্ষাপটেই হিজবুল্লাহর জন্ম হয়।
এ সময় আমলের ধর্মীয় শাখার নেতৃত্বে ছিলেন হোসেন মুসাই। তিনি ইরানের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছিলেন, আর সেকুলার অংশের নেতৃত্বে ছিলেন নবিহ বেরি। তিনি ইরানের প্রভাব মানতে নারাজ ছিলেন। এই বিভাজনের সময় অনেক শিয়া যুবক হিজবুল্লাহর পাশে দাঁড়ায় এবং ফলে হিজবুল্লাহ লেবাননের শিয়া রাজনীতিতে একটি প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। হিজবুল্লাহ এবং আমলের মধ্যে সম্পর্ক জটিল এবং কখনো কখনো প্রতিদ্বন্দ্বিতামূলক। সদস্য নিয়োগ, বিদেশি সম্পর্ক এবং ফিলিস্তিন প্রশ্নে তাদের অবস্থান নিয়ে এই দুটো সংগঠনের মধ্যে প্রায় বিরোধ দেখা যায়। হিজবুল্লাহ ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না। সীমান্ত চুক্তির মাধ্যমে কোনো ধরনের শান্তি স্থাপনেও হিজবুল্লাহ আগ্রহী নয়। কারণ হিজবুল্লাহ মনে করে ইসরায়েলের সাথে শান্তি করার অর্থই হল ইসরায়েল সহ পশ্চিমা পরাশক্তির কাছে আত্মসমর্পণ করা। এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্যগুলো দুটো সংগঠনের পারস্পরিক আস্থা কমিয়েছে এবং দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনাও করেছে। আদর্শগতভাবে হিজবুল্লাহ ইরান সমর্থিত ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেয়, আর অন্যদিকে আমল চিন্তায় ও দৃষ্টিভঙ্গিতে অনেকটাই সেকুলার। এই মতবিরোধটাই 1988 সালের মধ্যভাগে একটি সহিংস প্রতিদ্বন্দ্বিতার রূপ নেয়, যা প্রায় 2.5 বছর ধরে চলতে থাকে এবং উভয় গোষ্ঠীর ওপর ব্যাপক ক্ষতির প্রভাব ফেলে। এর ফলে লেবাননের শিয়া সম্প্রদায়ের ভেতর সামাজিক অস্থিরতা সৃষ্টি হয় এবং দুটো ফোরামের মধ্যে উত্তেজনাও বেড়ে যায়। 1990 সালের উপসাগরীয় সংকট আঞ্চলিক পরিস্থিতি একদমই পাল্টে দেয়। ফলে আমাল ও হিজবুল্লাহ একে অপরের সাথে শান্তি চুক্তি করতে আগ্রহী হয়। 1990-এর উপসাগরীয় সংকটের পর 2006 সালের 33 দিনের যুদ্ধের সময় হিজবুল্লাহ এবং আমাল আন্দোলনের মধ্যে সহযোগিতা লেবাননের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সময়টিতে দুই দলের মধ্যে সহযোগিতা আরও দৃঢ় হয়ে ওঠে এবং 2005 সালে মার্চ 8 কোয়ালিশন গঠন করা হয়, যা লেবাননের রাজনৈতিক দৃশ্যপটে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেয়। এই কোয়ালিশনের অংশ হিসেবে হিজবুল্লাহ এবং আমল উভয় সংসদীয় নির্বাচনে প্রচুর আসন লাভ করে এবং মন্ত্রীর পদ শেয়ার করে। ফলে তারা লেবাননের সরকারের উপর দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। বর্তমানে লেবাননে যেভাবে ইসরায়েল নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে তার অবসান করার শর্ত হিসেবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে বেশ কিছু শর্ত উপস্থাপন করেছে। এই শর্তগুলো মূলত হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে সীমাবদ্ধ করার পাশাপাশি ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার উপর জোর দিয়েছে। প্রথম শর্তটি হল ইসরায়েল লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহকে পুনঃ সশস্ত্র হওয়া প্রতিরোধ করার জন্য সামরিক শক্তি প্রয়োগের অধিকার দাবি করেছে। কারণ তারা মনে করে যে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের সামরিক অবকাঠামোগুলো শক্তিশালী করছে এবং ইসরায়েলের বিরুদ্ধেই তা প্রয়োগ করছে। আর দ্বিতীয় শর্তটি হল ইসরায়েল লেবাননের আকাশসীমায় অবাধ গতিবিধির অধিকার চায়, কিন্তু এতে করে লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন হবে। কার্যত ইসরায়েল অবাধে আকাশসীমা লঙ্ঘনের দাবিটি শুধুমাত্র ইসরায়েলের নিরাপত্তার স্বার্থেই করছে না, কার্যত এর মাধ্যমে তারা আঞ্চলিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। ইতিমধ্যে লেবাননের ফোর্স পার্টির নেতা সামির জাজিয়া আন্তর্জাতিক রেজলিউশনগুলোর বাস্তবায়ন দাবি করেছেন। এই রেজলিউশনগুলো বাস্তবায়িত হলে হিজবুল্লাহর মতো প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক কাঠামো নস্যাৎ হয়ে যাবে। সামির জাজিয়া সম্প্রতি আরও মন্তব্য করেছেন যে লেবাননে প্রতিরোধ আন্দোলনগুলোকে নিষ্ক্রিয় করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1701, 1680 এবং 1559 নম্বর রেজলিউশন বাস্তবায়ন করা প্রয়োজন। হিজবুল্লাহর নেতৃত্বে অপসারণ শুধু ইসরায়েল নয়, বরং লেবাননের আরও কিছু রাজনৈতিক দলও প্রত্যাশা করে। ইসরায়েল অনেকদিন ধরেই হিজবুল্লাহর সামরিক এবং আক্রমণাত্মক কাঠামো দুর্বল করতে তার নেতৃত্বকে টার্গেট করে আসছিল। সাম্প্রতিক সময়ে তারা হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করতে সক্ষম হয়েছে। অনেকেই মনে করছেন হাসান নাসরাল্লাহর হত্যা হিজবুল্লাহর আদর্শিক একতা এবং সংগঠনকে দুর্বল করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে হিজবুল্লাহ নিজেদের শক্তি এবং বিশ্বাসযোগ্যতা পুনর্নির্মাণের চেষ্টা করছে এবং প্রতিশোধমূলক কর্মের মাধ্যমে নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে চাইছে। এটি স্পষ্ট যে ইসরায়েলের মূল লক্ষ্য কেবল আকাশ থেকে আক্রমণ করাই নয়, ইসরায়েল স্থলপথেও একইভাবে আক্রমণ চালাতে চায়। স্থল আক্রমণের মধ্য দিয়ে তারা লেবাননের দক্ষিণে লিতানি নদী পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।
এই পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার একটি সম্ভাব্য উপায় হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 1710 রেজলিউশন অনুসারে পূর্ববর্তী নিরাপত্তা ব্যবস্থাগুলি পুনঃপ্রতিষ্ঠিত করা, যেগুলোর ব্যাপারে 2006 সালে সিদ্ধান্ত হয়েছিল। এই প্রস্তাবনা অনুসারে লেবাননের দক্ষিণ সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম সীমিত হবে এবং ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন বা ইউনিফিলের নিরাপত্তা নিশ্চিত হবে। এই পরিস্থিতিতে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন লেবাননের শিয়া গোষ্ঠীগুলোর মধ্যে একক নেতৃত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। আমল আন্দোলন এবং লেবানিজ হিজবুল্লাহ একত্রিত হলে এটি লেবাননের সশস্ত্র শিয়া গোষ্ঠীগুলোর মধ্যে লেবানীয়করণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। ইতিহাস এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় হিজবুল্লাহ এবং আমল আন্দোলনের একত্রিত হওয়া সম্ভব, যদিও এটি বেশ জটিল একটি প্রক্রিয়া। তবে রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক সমঝোতার মাধ্যমে শেষ পর্যন্ত যদি এই দুটো সংগঠন একীভূত হতে পারে, তাহলে লেবাননে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।